May I asking who's calling? It's me, Suga. Who are you? I'm Aisha Chaudhary. Who's Suga? Sorry, I don't know you. আপনি দুপুরে আমাকে ফোন দিয়েছিলেন। আমার ওয়াইফ অ্যাটেন্ড করেছিল। আপনি তাকে কী সব আজে বাজে কথা বলেছেন? কে আপনি? অযথা আমার সুখের সংসারে অশান্তি করছেন কেন সিস্টার? আমি একজন সরল সাদা মানুষ, নিজের বউকে ভালোবেসে জীবনটা কাটিয়ে দিতে চাই, কিন্তু আমার সেই বউটাই আমাকে ভুল বুঝলো। আমি ফোন দিয়েছিলাম। জাস্ট আ মিনিট। কয়েক মুহূর্ত নীরবতা। এরপর ওপাশ থেকে মেয়েটা কথা বলল। সরি, আসলে একটা ডিজিট মিস্টেক হয়েছিল। আমি অন্য একজনকে ফোন দিয়েছিলাম। সরি এগেইন ডিয়ার। আমি ফাহিম নামের একজনকে ফোন দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আপনার কাছে ফোন চলে গেছে। আপনার ওয়াইফকে একবার ফোনটা দেবেন, আমি সরি বলে দেব। ইটস ওকে, সে আমার পাশেই আছে। এরপর থেকে কোথাও ফোন দিলে নাম্বারটা কয়েকবার চেক করবেন, নয়তো আমার মতো সহজ সরল মানুষের সংসার লাটে উঠবে। সুগার কথা শুনে ওপাশ থেকে মেয়েটা হাসলো, এরপর ফোনটা রেখে দিল। জিমিনের এতক্ষণে রাগ নিমেষেই উধাও হয়ে গেছে। সুগা কিছু বলার আগেই ও টুপ করে চুমু দেয় সুগার ঠোঁটে, তারপর লোমবিহীন বুকে। সুগা স্বস্তির নিঃশ্বাস ফেলে জিমিনকে জড়িয়ে ধরে ওর বুকে মুখ বুঝলো। অন্যদিকে, বৌমা, কোথায় তুমি? তাড়াতাড়ি বাইরে এসো, দেখে যাও তোমার জন্য কি এনেছি। ব্রাইট বাড়িতে ঢুকেই আইয়ুকে ডাকতে শুরু করলো। তার ডাক শুনে আইয়ু দৌড়ে রুম থেকে বেরিয়ে আসলো। ব্রাইট ও তার সাথে একটা ছেলে মিলে উঠানে বড় একটা তেরপল বিছিয়েছে, সেখানে তারা দুজনে মাছ রাখছে। আরে বাস, বাবা, কত বড় বড় মাছ এনেছেন! আইয়ু তো মাছ দেখে অভিভূত। এগুলোর দায়িত্ব এখন তোমার। তের শ্বশুর বাড়িতে কতগুলো পাঠাবে, বাড়িতে কতগুলো রাখবে, তোমার বাবার বাড়িতে কত পরিমাণ পাঠাবে, তুমি কোনগুলো চিটাগাং নিয়ে যাবে, এখন সবকিছু তোমাকে করতে হবে। দেখি আমার মা কেমন ভাগ বাটোয়ারা করতে জানে। আমার বাবার বাড়িতে পাঠাতে হবে না বাবা, তারা ঢাকা ফিরে গেছে। এত ঝামেলা করার দরকার নেই। তার চেয়ে বরং ভাবির কাছে বড় বড় মাছগুলো পাঠাই। অবশ্য ছোট মাছও এই মুহূর্তে ভাবির ভীষণ প্রয়োজন। ব্রাইডের হাক ডাক শুনে রিনা আক্তার উঠানে এসেছে। এতগুলো মাছ দেখে তার চোখ কপালে উঠল। সেই সাথে আয়ুর কথা শুনে রাগে তার শরীরে জ্বলনি শুরু হয়েছে। হ, সব মাছই তোমার ভাবির কাছে পাঠাইয়া দাও, আর আমরা না খাইয়া থাকি। তুমি ঘরে যাইয়া ঘুমাও গা। আমি এগুলো দেখতাছি। সবসময় মাতাব্বরি করবার ইচ্ছা করে, তাই না? রিনা আক্তারের খোঁচা মারার কথা শুনে রাগে আইয়ুর পুরো শরীর চিরবির করছে। তবুও মুখ থেকে হাসি না মুছেই বলল, এতদিন তো আপনি এই সংসারে মাতাব্বরি করেছেন শাশুড়ি আম্মা। এতদিন যা খুশি করেছেন, কেউ বাধা দেয়নি। এখন আমার পালা, আর আমার ছেলের বউ আসলে সে করবে মাতাব্বরি, এটাই তো নিয়ম। আর আপনার হাজবেন্ড এতটাও গরিব হয়ে যায়নি যে এই মাছগুলো তার মেয়ের বাড়িতে পাঠালে সে বাজার থেকে মাছ কিনতে পারবে না। এতদিন আপনার ভাই বোনের কাছে গেছে এসব, এখন থেকে তের শ্বশুর বাড়িতে যাবে। আবার বেগমের বউও তার ন্যায্য হিসাব কড়াই গন্ডাই বুঝে নিবে। এই বাড়ির সবকিছুতে যদি আপনার মা ভাই বোনের অধিকার থাকে, তবে তে আর বেগমকে বানের জলে ভেসে এসেছে, তারাও পাবে সবকিছু, বুঝেছেন? সো বেশি ফটফট না করে চুপচাপ দেখে যান আমি কি করি। বাবা, আমি যদি ভুল কিছু বলে থাকি তবে আমার ভুল শুধরে দেবেন। তুমি ভুল কিছুই বলনি মা, ভুল আমার ছিল। আমার ভুলের কারণে ছেলেটা আমার পর হয়ে গেছে। আজ কতদিন সে আমাকে আব্বা বলে ডাকে না। মেয়েটা ডাকে, তবে অনিচ্ছাই। বগমের জায়গায় পিয়াস থাকলে আজকে আমাকে পদে পদে অপমানিত হতে হতো, সেটা আমি এখনই বুঝতে পারি। আমার পূর্বের ভুলগুলো শুধরাতে চাই মা। আমার ছেলে মেয়েকে ফিরে পেতে চাই আমি। ওদের রাবেয়া পেটে ধরেছিল, এজন্যই এখনো অমানুষ হয়ে যায়নি। আজ যদি রাবেয়া বেঁচে থাকতো তবে তুমি দেখতে আদর কাকে বলে। তেমনি জামাই বাবাও শ্বশুর বাড়িতে সম্মান পেত। আফসোস, আমার জীবনে অন্ধকার ঢেলে দিয়ে রাবেয়া হারিয়ে গেছে। তুমি তোমার মনের মতো করে মাছগুলোকে ভাগ করে যেখানে খুশি সেখানে পাঠাও। ব্রাইট কথার মাঝে তার চোখ মুছলেন। ব্রাইটের কথাগুলো শুনে রিনা আক্তার স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আজ পর্যন্ত একদিনও সে ব্রাইটের মুখে বেগমের মায়ের কথা শোনেনি। অবশ্য রিনা আক্তারই এর জন্য দায়ী। এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে বিভিন্ন সময়ে সে বেগম তে সহ এই বাড়ির সবার নামে বদনাম করে তার কান ভাঙিয়েছে।
ফলশ্রুতিতে ব্রাইট কখনোই রিনা আক্তারের ব্যতীত কারোর কথা শোনেননি। কিন্তু আজ এসব কি বলছে সে? তবে কি রিনা আক্তারের এতদিনের সব পরিশ্রম বৃথা? না, রিনা আক্তার তার পরিশ্রম বৃথা যেতে দেবে না। সে রুখে দাঁড়াবে, এবং তৎক্ষণাৎ করলেও তাই। খুব ভালো সাজতাছো তাই না? পুলার বউয়ের সামনে কাইন্দা বুক ভাসাইয়া ভালো বাপ হওয়া চাইতাছ। তোমার ভালো বউ আছিল বগমের মা, আর আমি কি খারাপ বউ? তোমার সংসারে আইসা আমি দাসী বান্দির মতো খাটছি, সেটা কিচ্ছু না। এখন পোলার বউ পাইয়া সব ভুইলা গেছো? বেইমানের ঘরের বেইমান। রিনা আক্তার আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আইও তাকে থামিয়ে দিল। শাশুড়ি আম্মা, এত হাইপার হবেন না। প্রেশার বেড়ে গিয়ে যদি পটল খেতে যান, তবে আমার শ্বশুরের এই রাজত্ব গ্রাস করবে কে? তখন তো আপনার ভাই বোনের এই বাড়িতে ঢোকার চান্স শূন্যের কোঠায়। তাই হাইপার না হয়ে পিড়িতে বসে দেখুন আমি কি করি। আর হ্যাঁ, একটু ভালো বউ হতে দোষ কি বলুন তো? এই যে আমার শাশুড়ি মা মরে গেছে কবে, কিন্তু আমার শ্বশুর আজও তাকে মনে করে চোখের পানি ফেলছে। এটা অবশ্যই মন থেকে করছে। তাই বাকি জীবনে এমন ভালো কিছু করুন যাতে ভবিষ্যতে আপনি মরলেও বাবা এভাবেই কাঁদে, এবং সেটা সাক্ষীও যেন এই আমিই থাকি। আইয়ুর কথা শুনে উঠানে দাঁড়ানো সবাই মিটিমিটি হাসছে, এমনকি ব্রাইটও হেসে ফেলেছে। শুধু রিনা আক্তার মুখ কালো করে দাঁড়িয়ে আছে। এই মেয়ে আসার পর থেকে তাকে নানানভাবে অপমান করে যাচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। এটা তার জন্য লজ্জার। আইয়ু মন দিয়ে তার কাজ করছে। সে তের জন্য সবচেয়ে বড় দুইটা মাছ রাখলো। এছাড়াও ছোট বড় মিলিয়ে আরো কিছু মাছ ওদের কাজের ছেলেটাকে প্যাকেট করতে বলল। একটা বড় মাছ সে ইয়ঞ্জনকে দিল। প্রতিবেশীদের বাড়িতেও কিছু মাছ পাঠালো। এইসব দেখে রিনা আক্তার তো রাগে ফুঁসছে। বড় মা, ভাবির জন্য কিছু টাটকা সবজি পাঠাতে চাচ্ছি, আমাকে এনে দিতে পারবেন? এই সময় ভাবির জন্য এগুলো গুরুত্বপূর্ণ। এই সময় মানে কি হয়েছে তের? ইয়ঞ্জন উৎকণ্ঠা হয়ে জানতে চাইল। আপনারা নানা নানি হচ্ছেন। আইয়ু এতটুকু বলে তাকিয়ে থাকলো ব্রাইটের দিকে। আইয়ুর মুখে কথাটা শুনে ব্রাইট খুশিতে কেঁদে ফেলেছে। আনন্দ অশ্রু ইয়ঞ্জনের চোখেও দেখা গেল। তুমি সত্যি বলছো মা? আমার তে মা হবে? আমার বোকা শান্ত মেয়েটা মা হবে, আমি নানা ভাই হব। ব্রাইটের গলা আবেগে রুদ্ধ হয়ে গেছে। সত্যি বলছি বাবা, গত রাতে ভাইয়া আমাকে জানিয়েছে। বাবা শুনুন, এখন থেকে প্রতি সপ্তাহে ভাবির জন্য টাটকা মাছ মাংস সবজি পাঠিয়ে দেবেন। যদিও ফুপুদের বাসায় হরেক রকমের বাজার করে, তবুও পাঠাবেন প্লিজ বাবা। পাঠাবো মা, তুমি আমাকে প্রতিদিন ফোনে বলে দেবে কি কি কিনতে হবে, আমি সেগুলোই কিনবো। আমার অসহায় মেয়েটাকে ছোটবেলা থেকে আদর দিইনি, এবার দায়িত্ব পালনের এই সুযোগ আমি হাতছাড়া করব না। শুধু মাছ মাংস শাকসবজি পাঠালেই হবে? আপনার নাতি নাতনির দুনিয়ায় আসলে তার মুখ দেখেও তো কিছু দিতে হবে, সেটা কি মাথায় আছে? এই যে পাকনা মেয়ে, এত দায়িত্ববোধ শিখেছো কোথায় থেকে? আমরা মা হয়ে যা করতে পারিনি, তুমি এই কয়দিনেই সেগুলা করেছো। ইয়ঞ্জন হাসতে হাসতে জিজ্ঞেস করলো। দায়িত্ববোধ নির্ভর করে পরিস্থিতির ওপর বড় মা। পরিস্থিতি মানুষকে দায়িত্ব পালন করতে শেখায়, তেমনি পরিস্থিতি আমাকেও দায়িত্ব পালন করতে শিখিয়েছে। সুস্থভাবে বেঁচে থাকো মা, সারা জীবন এমনই থেকো। বাবা হয়ে যে কাজ আমার করা উচিত ছিল সেটা তুমি করে দেখিয়েছো। আমার ছেলের জীবনে সঠিক মানুষ এসেছে, দেখেও আমি শান্তি পাচ্ছি। এখন আমার মৃত্যু হলেও কোনো আফসোস থাকবে না। এখনই মৃত্যুর চিন্তা করছেন কেন বাবা? কেবলমাত্র মেয়ের ঘরের একটা নাতি নাতনি আসছে, ছেলের ঘরের নাতি নাতনি দেখতে চান না বুঝি? এদিকে আমি কত কিছু ভেবে রেখেছি। আমার ছেলে মেয়েকে কাঁধে নিয়ে পুরো গ্রাম ঘুরবেন, ওদের নানান বায়না হাসি মুখে নেবেন, ওদের নিয়ে হাটে যাবেন, আরো কত কিছু। আইয়ুর কথা শুনে ইয়ঞ্জন পারলে হাসতে হাসতে উঠানে লুটিয়ে পড়ে। হাসছে, এই ঠোঁটকাটা মেয়েকে নিয়ে তাকে যে ভবিষ্যতে অপ্রস্তুত হতে হবে সেটা বেশ বুঝতে পারছেন তিনি। টাইম স্কিপ। এই যে নতুন মামা, কেমন আছেন? আচ্ছা মানুষ তো আপনি, নিজ থেকে ফোন দিতেই চান না, আবার আমি ফোন দিলে নিজ থেকে তো ফোন দিতেই চান না, আবার আমি ফোন দিলে রিসিভও করেন না, বলি হারিয়ে যায় আপনার। বেগম ফোন করতেই রিসিভ করে আইয়ু অভিযোগের ঝুড়ি নিয়ে বসেছে। এখন ফোন কে দিয়েছে, আমি না তুমি? প্রতিদিন সকালে তোমাকে কে ফোন দেয়? আবার তুমি ফোন দিলে আমি কেটে দিয়ে ব্যাক করি প্রতিবারই, এরপরেও বলছো আমি ফোন দিই না।
বেগম আইয়ুর কথা শুনে হতাশ হয়েছে। ফোন দেন বুঝি? তাহলে হয়তো ভুলে গেছি। আমার আবার আজকাল কিছুই মনে থাকে না জানেন তো। সকালে কি খেয়েছি দুপুরে মনে করতে পারি না। শুধু ঝগড়া করতে মনে থাকে তাই না? আর আমাকে খোঁচাতে মনে থাকে। তো আজ সারাদিন কি কি অকাজ করেছো? আই মিন, ছোট মাকে কিভাবে বিরক্ত করেছো? বেগম ভালো করে জানে আইয়ু বাড়িতে ঠিক কি কি করে। আমি কাউকে বিরক্ত করি না, শুধু প্রতিবাদ করি আর প্রতিশোধ নিই। আমার এই প্রতিভাকে আপনি অসম্মান করতে পারেন না কিছুতেই। আপনাদের মতো মানুষের জন্য আমার মতো প্রতিভাবানদের সমাজে সম্মান নেই। সরি, ভবিষ্যতে এমন ভুল হবে না। প্রতিভাবানকে তার প্রাপ্য সম্মান দিতে দ্বিধা করব না। সম্মানিত প্রতিভাবান, আপনার আজকের পরিকল্পনা সম্পর্কে জানতে পারি? হুম, প্রতিভাবানরা কখনোই তাদের পরিকল্পনা আগে থেকে প্রকাশ করে না। চাইলে সন্ধ্যায় বড় মার কাছ থেকে সবটা জানতে পারেন। আচ্ছা শোনো, আগামী পরশু আমি বাড়ি যাচ্ছি। তার পরের দিনই তোমাকে নিয়ে চিটাগং ফিরবো। সে অনুযায়ী সবকিছু গুছিয়ে রেখো। আমি রাতটুকুই বাড়িতে থাকবো। তোমার কোনো অজুহাত আমাকে সেখানে রাখতে পারবে না, মনে থাকবে? হ্যাঁ, থাকবে। সত্যি? আর 2 দিন আছি এখানে। আর কয়েকটা দিন থাকলে হতো না? আইয়ুর কথা শুনে বেগম কপাল চাপড়ায়। এই মেয়েকে কিভাবে বললে সে ওর কথা শুনবে সেটা ওর বুঝে আসে না। কয়েকদিন নয়, চাইলে কয়েক বছরও থাকতে পারো। সেক্ষেত্রে তোমাকে রেখেই আমাকে চিটাগং ফিরতে হবে। এই না না, আমি আপনার সাথে যাব। এত সাধ্য সাধনা করে বরটাকে পেয়েছি, তাকে দূরে রাখার মতো বোকামি করব না আমি কিচ্ছুতেই। তাহলে তৈরি থেকো। বেগম অফিসে আছে, তাই কথা না বাড়িয়ে ফোন কেটে দেয়। এদিকে আইয়ু ভ্রু কুঁচকে কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে ফোনে পরপর কয়েকটা চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলো। একটা ব্যাড নিউজ আছে ভাই। বাগানবাড়িতে সাকিব আর গেটম্যানকে অজ্ঞান করে কেউ বন্দিকে নিয়ে পালিয়েছে। এদিক নারায়ণগঞ্জে সেফ হাউস থেকে রায়হানও উধাও। কিছুক্ষণ আগে ওর ডেড বডি পাওয়া গেছে শীতলক্ষ্যা নদীর পাড়ে। রকির কথা শুনে ধরপড়িয়ে উঠে বসলো জাঙ্কুক। এসব কি শুনছে? এটা কিভাবে সম্ভব? ওর সেফ হাউসের কথা সুগা, সাকিব আর রিহান ব্যতীত কেউ জানে না। আর জানে নারায়ণগঞ্জের রাকিব নামের একজন। সেও জাঙ্কুকের বিশ্বস্ত সঙ্গী। তবে কি এদের মধ্যে কেউ বেইমানি করেছে? এও কি সম্ভব? এসব কি বলছিস রকি? খবরদার বলছি, আমার সাথে ফাজলামি করবি না। তুই ভালো করেই জানিস এটা ফাজলামির বিষয় নয়। আমি ফাজলামি করছি না ভাই। সত্যি মাহমুদকে পাওয়া যাচ্ছে না। আর আমি সাকিব আর গেটম্যানকে ডক্টরের কাছে পাঠিয়ে দিয়েছি। ওরা এখনো অজ্ঞান। আমাকে রায়হানের খবর রাকিব ভাই দিয়েছে। সে নাকি রাতে ঘুমানোর পর ঘুম ভেঙেছে 2 ঘন্টা আগে। ঘুম থেকে ওঠার পর রায়হানকে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করলে একজনের মাধ্যমে জানতে পারে শীতলক্ষ্যা নদীর পাড়ে একটা ডেড বডি পাওয়া গেছে। সন্দেহবশত সেখানে গিয়ে রায়হানকে শনাক্ত করেছে। রাকিব আপনাকেও ফোন দিয়েছিল, কিন্তু আপনার ফোন সুইচ অফ থাকায় আমাকে জানায়। রকির কথায় মাথা ঘুরছে জাঙ্কুকের। এসব কি হচ্ছে ওর সাথে? কে করলো এত বড় বেইমানি? জাঙ্কুক দেরি না করে প্রথমেই ফোন করলো সুগাকে। সুগা অফিসেই ছিল। ফোনের আওয়াজ পেয়ে ল্যাপটপ থেকে মুখ তুলে চাইলো। স্ক্রিনে জাঙ্কুকের নাম দেখে ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা দেখা গেল। কয়েক মুহূর্তের মধ্যেই রিসিভ করলো ফোনটা। ভাই, কি অবস্থা তোমার? আমাকে হঠাৎ মনে পড়লো যে? সর্বনাশ হয়ে গেছে সুগা। রায়হানের বডি পাওয়া গেছে শীতলক্ষ্যা নদীর পাড়ে, আর মাহমুদের খোঁজ নেই। এক নিঃশ্বাসে বলল জাঙ্কুক। ও সুগার কথার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। হোয়াট? তুমি কি মজা করছো ভাই? এটা কি করে সম্ভব? ওরা যে আমাদের জিম্মায় আছে সে কথা বাহিরের কেউ জানে না। সুগা ভীষণ চমকে গেছে। জাঙ্কুকের কথা বিশ্বাস করতে ওর কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস না করে ওর উপায় নেই। ও ভালো করেই জানে এসব নিয়ে জাঙ্কুক মিথ্যা কথা বলবে না বা মজাও করবে না। মজা করছি না, এটাই ঘটেছে। সাকিব আমাকে জানালো। কে করেছে এমনটা? আমরা 4-5 জন ছাড়া বিষয়টা কেউ জানি না। তবে কি আমাদের ভিতরে কেউ বেইমানি করেছে? আমি বুঝতে পারছি না। তুই একটু নারায়ণগঞ্জে যেতে পারবি? আমি 10 মিনিটের মধ্যে বেরোচ্ছি ভাই, তুমি চিন্তা করো না। মাহমুদের খোঁজ লাগাও, তবে তার আগে বাগান বাড়িতে যাও। গেটম্যানের সাথে কথা বলো, সাকিবের সাথেও কথা বলো। আমি এদিকটা দেখছি, তুমি চিন্তা করো না।
ওরা দুজন আর কেউই কথা বলার অবস্থায় নেই। ওরা এখন ডক্টরের কাছে, তাই অল্প কয়েকটা কথার পরে ফোন রেখে দিল। এরপর জাংকুক হন্তদন্ত হয়ে বাসা থেকে বেরিয়ে যায়।